পরিবেশ ও তার সম্পদের আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে বাকিটা শুরু করছি পরজীবিতা থেকে। দেখো, এই খাদ্য শৃঙ্খলের নিচে যে 3 নম্বর পয়েন্ট পরজীবিতা আছে, এখানে পরজীবিতা বলতে খাদ্য এবং আশ্রয়ের জন্যে অন্যের উপর নির্ভরশীলতাকে বলা হচ্ছে পরজীবিতা। এইরকম যে সমস্ত প্রাণী পরজীবিতা থেকে পুষ্টি লাভ করে, মানে যে সমস্ত প্রাণী কোনো অন্য দেহ বা অন্য জীবের ওপর বৈশিষ্ট্য হয়ে খাদ্য গ্রহণ এবং আশ্রয় করে বেঁচে থাকে, তাদেরকে পরজীবী বলা হয়। এখানে সংজ্ঞাটা পড়বে, যে সমস্ত প্রজাতি খাদ্য ও আশ্রয়ের জন্য অন্য কোনো প্রজাতির ওপর নির্ভরশীল হয়ে পরিবর্তে আশ্রয়দাতার ক্ষতি সাধন করে। মানে অন্যের ওপর নির্ভরশীল তো হয়ই, অপরপক্ষে যাদের ওপর নির্ভরশীল হয় তাদের আবার ক্ষতি সাধন করে, মানে ক্ষতি করে, তাদেরকে পরজীবী বলা হয়। যে সমস্ত প্রজাতি নির্ভরশীল তাকে পরজীবী বলা হয়, এবং যার উপর নির্ভরশীল তাকে পোষক বলা হয়। এরকম অন্তর্জীবী, পরজীবী, মানে পরজীবী হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে অন্তর্জীবী, যেমন হচ্ছে কৃমি, এগুলো হচ্ছে অন্তর্জীবী। আবার কিছু কিছু আছে বহিঃপরজীবী, যারা প্রাণীদেহের বাইরে বসবাস করে, যেমন হচ্ছে উকুন, ছারপোকা, এঁটুলি, এই সমস্ত হচ্ছে বহিঃপরজীবী। তাহলে পোষকের সঙ্গে পরজীবীর নির্ভরশীলতাকে বলা হচ্ছে পরজীবিতা। এই জায়গাটা পড়বে। যেমন স্বর্ণলতা উদ্ভিদ অন্য উদ্ভিদের উপরে আশ্রয় প্রাপ্ত হয়ে শোষক মূলের সাহায্যে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। অপরপক্ষে আবার স্বর্ণলতা উদ্ভিদ যে উদ্ভিদের দেহকে বেশ করে বেঁচে থাকে, মানে পোষক যে উদ্ভিদটা, আস্তে আস্তে সে মারা যায়, মানে ক্ষতি সাধন করে স্বর্ণলতা উদ্ভিদ। তেমনি মানুষের অন্ত্রে বসবাসকারী পরজীবী গোলকৃমি মানুষের দেহ থেকে খাদ্য গ্রহণ করে, পরিবর্তে মানবদেহে রোগ সৃষ্টি করে। এটা হচ্ছে পরজীবীর বৈশিষ্ট্য। তাহলে পরজীবীর কিছু নিচে দেখো বৈশিষ্ট্য রয়েছে, যে পোষক এবং পরজীবী সর্বদাই ভিন্ন প্রজাতির হয়। পরজীবী সর্বদাই পোষক অপেক্ষা ক্ষুদ্রতর হয়। পরজীবী সর্বদাই পোষকের কাছ থেকে উপকার লাভ করে, পরিবর্তে পোষকের ক্ষতি করে। পোষক কখনো কখনো অ্যান্টিবডি তৈরি করে, যা পরজীবীর পক্ষে ক্ষতিকারক হয়। যে সমস্ত পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের প্যাথোজেন বলা হয়। এটা পড়বে ভালো করে। যে সমস্ত পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের প্যাথোজেন বলে, এই যেটা শর্ট কোশ্চেনে আসে। আর পরজীবীর প্রজনন হার খুব বেশি হয়, এগুলো শর্ট কোশ্চেনে আসে। তাহলে পোষকের অবস্থান অনুযায়ী পরজীবী দুই প্রকার। একটা হচ্ছে বহিঃপরজীবী, যে সমস্ত পরজীবী দেহের বাইরে বসবাস করে, যেমন হচ্ছে উকুন, ফ্লি, এগুলো হচ্ছে বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবী যে সমস্ত পোষকের দেহের অভ্যন্তরে বসবাস করে, যেমন হচ্ছে আমাশয় পরজীবী, গোলকৃমি, ফিতাকৃমি, এগুলো হচ্ছে এক ধরনের অন্তঃপরজীবী। এরপরে দেখো রয়েছে সহযোগিতা। সহযোগিতা হচ্ছে এক ধরনের মিথজীবিতা। একে অপরের সহচার্যে বসবাস করবে এবং একে অপরকে উপকৃত করবে, সেটাই হচ্ছে সহযোগিতা বা মিথজীবিতা। যেমন লাইকেন নামক এক প্রকার বিশেষ প্রকার শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানের সৃষ্টি হয়, যেটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। ছত্রাক জল এবং খনিজ লবণ শোষণ করে শৈবালকে দেয়, তার পরিবর্তে শৈবাল খাদ্য তৈরি করে তার কিছুটা অংশ ছত্রাককে দেয়। এদের যে মিথজীবিতা সেটাকে বলা হচ্ছে লাইকেন। এইভাবে এরা পুষ্টি সমন্বয় করে থাকে। এরকমভাবেই আরও বিভিন্ন রকম সহযোগিতা বা মিথজীবিতা লক্ষ্য করা যায়, যেমন মটর গাছ এবং রাইজোবিয়ামের মিথজীবিতা। রাইজোবিয়াম মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে। রাইজোবিয়াম বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করে মটর গাছকে দেয়, তার পরিবর্তে মটর গাছ রাইজোবিয়ামকে তার অর্বুদে থাকতে দেয় এবং খাদ্য সংশ্লেষ করতে দেয়, মানে খাদ্যও খেতে দেয়। এই হচ্ছে এক ধরনের মিথজীবিতা। আরও কিছু কিছু মিথজীবিতা আছে যেগুলো হচ্ছে বাধ্যতামূলক এবং স্বইচ্ছাগত। যেমন পরের পেজে দেখো রয়েছে বাধ্যতামূলক সহাবস্থান, যেখানে উভয় প্রজাতি বেঁচে থাকার জন্য পরস্পরের উপর নির্ভরশীল হয় বা লাভবান হয়, সেটা হচ্ছে বাধ্যতামূলক, একে অপরের লাভজনক স্থানে বসবাস করছে।
যেমন লাইকেন নামক ছত্রাক শৈবালের সহাবস্থান, উইপোকার পৌষ্টিক নালীতে ট্রাইকোনিম্ফা নামক প্রস্টিড বসবাস করে, এক ধরনের অণুজীব বসবাস করে, যেটা উইপোকার সেলুলোজ পরিপাকে সাহায্য করে। সেটা হচ্ছে বাধ্যতামূলক সহাবস্থান। আরেকটা হচ্ছে স্ব-ইচ্ছাগত, যেটা একে অপরের সহাবস্থানে থেকেও কেউ কারো কোনো ক্ষতি করে না বা কেউ কারো দায়িত্ব নেয় না, সেটা হচ্ছে স্ব-ইচ্ছাগত সহাবস্থান। যেমন যে সমস্ত সহাবস্থানে অবস্থিত সদস্যরা কারোর উপর নির্ভর করে চলে না, তাদেরকে স্ব-ইচ্ছাগত সহাবস্থান বলা হয়। যেমন হাঙরের তলদেশে এক ধরনের মাছ আটকে থাকে, যাদেরকে রেমোরা মাছ বলা হয়। সেই চোষক মাছ বা রেমোরা মাছ হাঙরের তলদেশে চোষক দিয়ে যুক্ত হয়ে শুধুমাত্র চলাচল করে, হাঙরের থেকে কিন্তু খাদ্য গ্রহণ করে না বা হাঙরের শরীর থেকেও পুষ্টিরস গ্রহণ করে না। তারা শুধু একটা পাইপের সাহায্যে, শোষক পাইপের সাহায্যে শুধু হাঙরের দেহে আটকে থাকে, মানে হাঙরের সাহায্যে এক জায়গা থেকে আর এক জায়গায় শুধু তারা সহাবস্থান করে, খাদ্যটা তারা নিজেরাই গ্রহণ করে, কিন্তু কেউ কারো ক্ষতি করে না। হার্মিট ক্র্যাব বা সন্ন্যাসী কাঁকড়ার পৃষ্ঠদেশে সাগর কুসুম লেগে থাকে, যেটা হার্মিট ক্র্যাবের সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে শুধু খাদ্য গ্রহণের জন্য যেতে পারে। হার্মিট ক্র্যাবকে পরিবর্তে কোনো প্রাণী খেতে পারে না, কারণ সাগর কুসুমের মধ্যে কিছু কিছু বিষাক্ত দংশক কাঁটা থাকে, তার জন্য হার্মিট ক্র্যাবকে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। এরপরে দেখো রয়েছে বাস্তুতান্ত্রিক স্তর। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন, এটা পড়বে। তাহলে বাস্তুতন্ত্র হচ্ছে একটি ক্রিয়ামূলক একক, যে ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশের অন্তর্গত জীব এবং অজীব যারা আছে সেই সমস্ত উপাদানগুলি একে অপরে বসবাস করতে পারে এবং পরস্পরের উপর ক্রিয়া বা প্রতিক্রিয়া করতে পারে, তাকেই বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক স্তর। এই বাস্তুতান্ত্রিক স্তর দুটো ভাগে বিভক্ত, মানে শর্ত হচ্ছে দুটো, একটা হচ্ছে অজীবীয় শর্তাবলী, একটা জীবজ শর্তাবলী। তাহলে অজীবীয় শর্তাবলীর মধ্যে কি আছে, যেমন হচ্ছে আলো, তাপমাত্রা, স্থান, এগুলো হচ্ছে অজীবীয় শর্তাবলী। এগুলো তোমরা একটু এখান থেকে পড়ে নেবে, যে আমাদের প্রধান যে শক্তি তার উৎস হচ্ছে সূর্যালোক। এই সূর্যালোক মানে নানা রকমভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবনের ওপর ক্রিয়াশীল। এই আলো সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আবার কিছু কিছু প্রাণী আছে যারা আলোর উপস্থিতিতে সক্রিয় থাকে, আবার কিছু কিছু প্রাণী থাকে যারা আলোকের অনুপস্থিতিতে সক্রিয় থাকে। যেমন অনেক সময় জলজ প্রাণীর গমন, বর্ণ, গঠন এসবগুলো আলোকের উপর নির্ভর করে। এমন এমন কিছু ফুল আছে যেগুলো আলোকের উপস্থিতিতে সেই সমস্ত ফুল ফোটে, সেগুলো রঙিন ফুল হয়। আবার এমন কিছু কিছু ফুল আছে যেগুলো অন্ধকারে ফোটে, মানে সূর্যালোকের অনুপস্থিতিতে ফোটে, সেই সমস্ত ফুল সাদা বর্ণের হয়। তাহলে আলো একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে দেখো হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে কি, আমাদের জীবনের বিভিন্ন রকম বিপাক ক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। একটা সঠিক তাপমাত্রায় কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হয়, এই জন্য তাপমাত্রাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে 3 নম্বর পয়েন্ট দেখো রয়েছে জল। আমাদের জীবন ধারণের জন্য জল হচ্ছে একটি অপরিহার্য উপাদান, যেখানে জল প্রোটোপ্লাজমকে সিক্ত রাখতে সাহায্য করে। বিভিন্ন বিপাকীয় কাজের জন্য জল একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের শরীর থেকে বর্জ্য বা রেচনের জন্য জল একটি অপরিহার্য উপাদান, ঠিক আছে। প্রাণীদেহকে তরল রাখার জন্যে জল খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত কাজের জন্য জলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, জলের এই বৈশিষ্ট্যটা তোমরা পড়বে। এরপরে দেখো রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে অক্সিজেন, আমাদের বেঁচে থাকার প্রধান একটা মূল উৎস। অক্সিজেন না থাকলে আমরা মারাই যাব। তেমনি আমরা যদি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ না করি, তাহলে গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য উৎপন্ন করতে পারবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এই গুরুত্বটাও অপরিসীম। বিভিন্ন রকম ফলের বিস্তার, পরাগরেণুর বিস্তার, বীজের অঙ্কুরোদ্গম, সব কিছুর জন্যেই কিন্তু বায়ুর প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, এটা একটা ভূমিকা। বিভিন্ন রকম ভূ প্রাকৃতিক গঠন, যেমন হচ্ছে উচ্চতা, ঢাল বা পর্বতের অবস্থান, উদ্ভিদের বিভিন্ন রকম বিস্তারকে, আমাদের পরিবেশকে বিভিন্ন রকমভাবে তারতম্যের মধ্যে দিয়ে নিয়ে আসে। সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের চাপ, উষ্ণতা, তাপ এগুলো সমস্ত হ্রাস বৃদ্ধি ঘটে, আস্তে আস্তে কম বেশি এরকম হতে থাকে।
এরপরে দেখো নিচে রয়েছে জীবৎ শর্তাবলী। এই জীবৎ শর্তাবলীটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়তে হবে। দেখো বলছে স্বভোজী উপাদান। এখানে স্বভোজী উপাদান বলতে যে সমস্ত জীব নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাদের স্বভোজী উপাদান বা উৎপাদক বলা হয়। যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলা হয়। খাদ্য শৃঙ্খলে এদের স্থান সব থেকে প্রথমে উৎপাদকের। এরা সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য উৎপন্ন করতে পারে, এদেরকে উৎপাদক বলা হয়। যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ, ইউগ্লিনা, ক্রাইসামেবা, এই সমস্ত সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। এরপর দেখা হচ্ছে পরভোজী উপাদান। যে সমস্ত জীবেরা নিজেরা খাদ্য উৎপাদনে অক্ষম, খাদ্য সংগ্রহের জন্যে এদের অন্যের উপর নির্ভরশীল, তারাই হচ্ছে পরভোজী উপাদান। প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অন্যের উপর নির্ভরশীল, তারাই হচ্ছে পরভোজী উপাদান বা পরভোজী জীব। পরভোজী তিন প্রকারের হয়। একটা হচ্ছে খাদক। খাদকটাকে দেখো, যে সমস্ত পরভোজী জীব উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তারা হচ্ছে খাদক। মানে যে সমস্ত জীব পরভোজী জীব উৎপাদকের উপর অথবা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তারা হচ্ছে খাদক। এবার খাদক তিন প্রকার। খাদক হচ্ছে প্রাথমিক খাদক, গৌণ খাদক আর হচ্ছে প্রগৌণ খাদক। প্রাথমিক খাদক হচ্ছে যারা উৎপাদকদের খেয়ে থাকে তারাই হচ্ছে প্রাথমিক খাদক। যেমন একটি ঘাস হচ্ছে উৎপাদক। একটি ঘাসকে যদি একটা ঘাসফড়িং খায় তাহলে ঘাসফড়িং হয়ে গেল প্রাথমিক খাদক। যেমন যে সমস্ত খাদক সরাসরি উৎপাদকদেরই খাদ্য হিসেবে গ্রহণ করে তারাই হচ্ছে প্রাথমিক খাদক। এরপর দেখা হচ্ছে গৌণ খাদক। যে সমস্ত প্রাণী প্রাথমিক খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে গৌণ খাদক। যেমন একটা ঘাসফড়িংকে যদি একটা ব্যাঙ খেয়ে ফেলে তাহলে ব্যাঙটা হয়ে গেল গৌণ খাদক। কোনো একটা প্রাথমিক খাদককে যদি কোনো একটা খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে বলা হচ্ছে গৌণ খাদক। আবার প্রগৌণ খাদক কাদের বলছে? যে সমস্ত প্রাণী গৌণ খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে প্রগৌণ খাদক। যেমন একটা ব্যাঙকে যদি একটা সাপে খেয়ে ফেলে তাহলে সাপটা হচ্ছে প্রগৌণ খাদক। এইভাবেই খাদ্য শৃঙ্খলটা একদিক থেকে আরেক দিকে যায়। এদিকে ডান দিকে দেখো উদাহরণ দেওয়া রয়েছে খাদক প্রাণী। যেমন প্রাথমিক খাদক হচ্ছে কীট পতঙ্গ, তৃণভোজী প্রাণী, এগুলো হচ্ছে প্রাথমিক খাদক। গৌণ খাদক হচ্ছে ছোট ছোট মাংসাশী প্রাণী যেমন ব্যাঙ, টিকটিক, ছোট মাছ, এগুলো হচ্ছে গৌণ খাদক। আর বড় মাংসাশী প্রাণী সাপ, পেঁচা, ঈগল, হাঙর, শোল, এরা হচ্ছে প্রগৌণ খাদকের মধ্যে পড়ে। এরপর দেখা হচ্ছে বিয়োজক। বিয়োজক হচ্ছে যে সমস্ত আণুবীক্ষণিক মৃতজীবী জীব যেমন ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, যারা মৃত উৎপাদক ও খাদকদের মৃত্যুর পর তাদের বিয়োজিত করে তাদের অজৈব পদার্থ রূপে পৃথিবীকে ফিরিয়ে দেয়, মানে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে, তাদেরই হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার বলা হয়। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো সবই হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। এরপর দেখা রয়েছে রূপান্তরক বা ট্রান্সফরমার্স। আরও কিছু কিছু আণুবীক্ষণিক জীব আছে যারা এই সমস্ত বিয়োজক পদার্থগুলিকে আরও সরল উপাদানে তৈরি করে সেটা প্রকৃতিতে ফিরিয়ে দেয়, তাদেরকে রূপান্তরক বা ট্রান্সফর্মার বলা হয়। যেমন মাইক্রোব, ছত্রাক, তারা হচ্ছে ট্রান্সফর্মার। এরপরে নিচে দেখা রয়েছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল হচ্ছে আমাদের প্রতিটি জীবের বেঁচে থাকার জন্যে খাদ্যের প্রয়োজন। খাদ্যের জন্য জীব কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল হয়ে রয়েছে। তাহলে কি উৎপাদক থেকে একটা শৃঙ্খলের মাধ্যমে বা কোনো পর্যায়ের মাধ্যমে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে খাদ্য শক্তির একমুখী যে আবর্তন তাকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। উৎপাদক থেকে একটা পর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন রকম প্রাণী গোষ্ঠীর মধ্যে যে খাদ্য শক্তির একমুখী যে প্রবাহ চলছে, যে শক্তির যে প্রবাহ আবর্তন চলছে তাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন রকম প্রয়োজনীয় শক্তি জোগাড় করে থাকি। যেমন আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই, বড় হওয়ার পর এক এক সময় আমরা বৃদ্ধ হয়ে যাই এবং অবশেষে মারা যাই। প্রতিটা জীবদেহেই কিন্তু তাই হয়। জীবদেহ মারা যাওয়ার পর সেই সমস্ত জীবদেহটা কিন্তু মাটিতে মিশে যায়, বিভিন্ন রকম ডিকম্পোজার বা ট্রান্সফর্মারের সাহায্যে
তারা কিন্তু মাটিতে মিশে যাচ্ছে এবং সেখান থেকে নতুন নতুন আবার উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, ঘাসের সৃষ্টি হচ্ছে, ঘাস ফড়িংয়ের সৃষ্টি হচ্ছে, আরও বিভিন্ন রকম প্রাণীর সৃষ্টি হচ্ছে। এইভাবে কিন্তু তারা এক এক ধরনের শক্তিগুলো পরবর্তী পর্যায়ে বাহিত করে চলে। অতএব এইটা একটা সাইক্লিকভাবে চলছে, কিন্তু একমুখী, উৎপাদক থেকে শুরু করে প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদক অবধি চলছে। এটাই হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল। তা খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলো পড়বে। সবুজ উদ্ভিদের খাদ্য শৃঙ্খলের উৎপাদক খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তর গঠন করে। খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল। এখান থেকে 3-4টে পয়েন্ট তোমরা পড়ে নেবে। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, 3টে থেকে 4টে পয়েন্ট তোমরা অবশ্যই পড়বে। আচ্ছা, এখানে দেখো 4 নম্বর পয়েন্ট যেটা বলেছে, খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তর থেকে যতই ওপরে ওঠা যায়, মানে খাদ্য স্তরের যতই ওপরে ওঠা যায় ততই জীবের সংখ্যা কমে যায় কিন্তু আকার বৃদ্ধি পায়। এইটা একটা ত্রিভুজের মাধ্যমে বুঝলে ভালো হয়। যেমন ত্রিভুজের একদম নিচে যে তলটা থাকে, সেই তলে যদি তোমরা ঘাস বলে মেনশন করো, তাহলে ঘাস কি সংখ্যায় প্রচুর থাকে। একটা স্তর যদি তৈরি করা যায়, ঘাস প্রচুর থাকে, যেটা কোনো সময় গোনা সম্ভব না। আচ্ছা, একটা ঘাসকে একটা ঘাস ফড়িং খাচ্ছে, তাহলে ঘাসের ওপরে একটা ঘাস ফড়িংয়ের স্তর করলে, তাহলে ঘাস যে পরিমাণে থাকে তার থেকে ঘাস ফড়িংয়ের সংখ্যা কম। ঘাস ফড়িংয়ের ওপরে একটা ব্যাঙের স্তর করলে, তাহলে ঘাস ফড়িং যে সংখ্যায় থাকে, একটা ঘাস ফড়িংকে একটা ব্যাঙ খেয়ে ফেলে, তাহলে তার উপরে ব্যাঙের স্তর করো, তাহলে ঘাস ফড়িং যে সংখ্যায় থাকে ব্যাঙ তার থেকে অনেক সংখ্যায় কম। এবার ব্যাঙকে একটা সাপ খাচ্ছে, তাহলে একটা ব্যাঙের পরিমাণ, অনেকগুলো ব্যাঙের পরিমাণ যা, তার থেকে সাপের পরিমাণ কম, তাহলে সাপকে একটা করতে পারো সাপের স্তর। সাপের ওপর একটা ঈগল বা চিলের স্তর করতে পারো, যেখানে সাপ যে পরিমাণে থাকে, যতগুলো সংখ্যায় বেশি, তার থেকে ঈগল বা চিলের পরিমাণ অনেকটা কম। তাহলে একদম মাথায় চলে গেল সর্বোচ্চ খাদক, যেখানে চিল বা ঈগলকে আমরা বসিয়ে দিলাম, আর একদম সর্বনিম্ন থাকলে হচ্ছে ঘাসের স্তর। তাহলে এটা যদি একটা পিরামিড বা ত্রিভুজের আকারে দেখা যায়, তাহলে ভালো বোঝা যাবে যে খাদ্য শৃঙ্খলের ভিত্তিস্তর থেকে যতই খাদ্য স্তরের ওপরে ওঠা যায় ততই কিন্তু জীবের সংখ্যা কমে কিন্তু আকার বৃদ্ধি পায়। একটা ঘাসের যা যেরকম আকৃতি বা সাইজ, তার থেকে একটা চিলের বা বাজ পাখির সাইজ অনেকটা বেশি বড়, আকৃতি অনেকটা বড়, তাহলে সংখ্যা কম হলেও তার আকৃতি কিন্তু বৃদ্ধি পায়। এইগুলো তোমরা একটু এখান থেকে পড়বে। এরপরে দেখো রয়েছে খাদ্য শৃঙ্খলের উদাহরণগুলো। যেমন তৃণভূমির খাদ্য শৃঙ্খল, এটা পড়বে। একটা ঘাসকে ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে ব্যাঙে খাচ্ছে, ব্যাঙকে একটা সাপে খাচ্ছে, সাপকে একটা বাজপাখি খাচ্ছে। এটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল। এরমভাবেই বনভূমির খাদ্য শৃঙ্খল এবং জলাভূমির খাদ্য শৃঙ্খল আছে। এরপরে দেখো রয়েছে খাদ্য জালক। খাদ্য জালক বলতে এটুকুই বোঝায় যে একাধিক খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে যে জালকাকার বিন্যাস সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে খাদ্য জালক। একটা খাদ্য জালকে বিভিন্ন রকম খাদ্য শৃঙ্খল বা অনেকগুলি খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হতে পারে। এখানে যে খাদ্য শৃঙ্খলের যে দুটো চার্ট রয়েছে, এই চার্টটা তোমরা একটু বাড়িতে দেখবে, তাহলেই বুঝতে পারবে। প্রথমে চার্টের প্রথমে দেখো রয়েছে উদ্ভিদ, মানে ঘাস বা ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে একটা ব্যাঙ, ব্যাঙকে একটা বাজ পাখি ধরে খেতে পারে। তাহলে এখানে মাঝখানে সাপ থাকলো না, সাপটা বাদ চলে গেল, তাহলে ব্যাঙকে ডাইরেক্ট একটা বাজ পাখি খেয়ে নিল। তাহলে এইটা এক ধরনের খাদ্য শৃঙ্খল তৈরি হলো। তারপরে দেখো রয়েছে উদ্ভিদ, ঘাস ফড়িং, টিকটিকি, বাজ পাখি। তাহলে এখানে ব্যাঙ নেই, এখানে টিকটিকি রয়েছে, তাহলে এখানে এক ধরনের খাদ্য শৃঙ্খল তৈরি হলো। তাহলে উদ্ভিদ, তারপরে শুঁয়োপোকা, শুঁয়োপোকা একটা ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে একটা বাজ পাখি খাচ্ছে, এটাও এক ধরনের খাদ্য শৃঙ্খল তৈরি হলো। তাহলে এই রকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে যে জালকাকার বিন্যাস সৃষ্টি করছে তাকেই বলা হচ্ছে খাদ্য জালক। এই খাদ্য জালকের সংজ্ঞাটা তোমরা একটু পড়বে, খাদ্য জালকের ছকটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এরপর দেখো হচ্ছে শক্তি প্রবাহ কাকে বলছে। উৎপাদক দ্বারা যে সৌরশক্তি রূপান্তরিত হচ্ছে, যে মানে সৌরশক্তি সূর্য থেকে আলো নিয়ে যে শক্তি উৎপাদকের মধ্যে স্থির থাকছে, যে সঞ্চিত থাকছে, সেই সঞ্চিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অপর দেহতে স্থানান্তরিত হচ্ছে।
তাকেই বলা হচ্ছে শক্তির স্থানান্তকরণ বা এনার্জি প্রবাহ বা শক্তি প্রবাহ। এই শক্তি প্রবাহের বৈশিষ্ট্যটা পড়বে যে সৌরশক্তি হচ্ছে বাস্তুতন্ত্রে প্রবাহিত মূল উৎস। বাস্তুতন্ত্রে শক্তির চক্রাকার আবর্তন ঘটে না। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। এখান থেকে 2-3টে পয়েন্ট তোমরা পড়ে নেবে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্টে যে 10% সূত্র রয়েছে, এই 10% সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। বিজ্ঞানী লিন্ডেম্যান এই 10% সূত্রের প্রবক্তা। তার সূত্র অনুযায়ী কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রাণী যদি শক্তি প্রবাহের খাদ্যস্তরে যে পরিমাণ জীব খাদ্য গ্রহণ করে তার মাত্র 10% তার দেহ গঠনের কাজে লাগে। মানে একটা হরিণ যদি 100 কেজি পরিমাণ ঘাস খায় তাহলে তার 10% অর্থাৎ 10 কেজি দেহ গঠনের কাজে লাগবে। কোনো একটা বাঘ যদি 10 কেজি ওজনের একটি হরিণ খায় তবে তার 10% মানে 1 কেজি তার দেহ গঠনের কাজে লাগবে। এটাকে বলা হচ্ছে 10% সূত্র। এই সূত্রের প্রবক্তা বিজ্ঞানী লিন্ডেম্যান। এটা ভালো করে পড়বে, পরীক্ষায় আসে, উদাহরণ সহ লিখতে হবে। এরপরে দেখো রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ 3টি স্তরে বা 3টি পর্যায়ে বিভক্ত। একটা শক্তির অর্জন, শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তরণ বা স্থানান্তকরণ, এগুলো আছে। এখান থেকে এত গুরুত্বপূর্ণ কিছু নেই, এগুলো অতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে না, যেটুকু বললাম ওটুকু তোমরা পড়বে। তারপরের পেজে যে 3 নম্বর পয়েন্টে রয়েছে শক্তির স্থানান্তর, এটাই কিন্তু ওই 10% সূত্রের একটুখানি অংশ, এটাই তোমরা পড়বে। আর এখান থেকে সেরকম কিছু পড়তে হবে না। আসল অর্জিত শক্তি বা শ্বসন শক্তি এগুলো এত গুরুত্বপূর্ণ না, এগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, পরিপোষক চক্রটা পড়ে নেবে। পরিবেশ থেকে উদ্ভিদ দেহ, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহ এবং উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে পরিবেশ পোষকগুলি পরবর্তীকালে সবসময় চক্রাকারে আবর্তিত হয়, তাকে পরিপোষক চক্র বলা হয়। এই পরিপোষক চক্র বিভিন্ন রকম, যেমন অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, এই সমস্ত হচ্ছে এক এক ধরনের পরিপোষক চক্র। মানে আমাদের শরীরে যে সমস্ত মৌলগুলো থাকে সেই মৌলগুলো আমাদের মৃত্যুর পর বা জীবদেহ মৃত্যুর পরে সেই মৌলগুলি আবার পরিবেশে ফিরে যায়, পরিবেশ থেকে আবার জীবদেহতে ফিরে আসে। এই যে সাইক্লিকভাবে আবর্তিত হয়ে চলছে এটাকেই বলা হচ্ছে পরিপোষক চক্র। প্রথমে দেখো জল চক্র রয়েছে। এই জল চক্র, গ্যাস চক্র, পারমাণবিক চক্র এগুলো এত গুরুত্বপূর্ণ কিছু না, তোমরা জাস্ট একটু পড়ে নেবে। এখান থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নেবে। আজকে তাহলে পারমাণবিক চক্র এই এতটা পর্যন্তই থাকলো। এগুলো তোমরা একটু পড়ে নেবে, কাকে কী বলে, এটা গুরুত্বপূর্ণ কিছু না, না পড়লেও হবে, ঠিক আছে? তোমরা একটু শুধু দেখে নেবে, এখান থেকে জাস্ট দেখে নেবে। তাহলে আজকে এটুকুই থাকলো, নেক্সট আবার পরের দিন পড়বো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে, যে জায়গাটা বুঝতে পারবে না আমাকে একে একে বলবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো।